আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনামগুলো। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ, দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। 3 নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। বেশিরভাগ হজ এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি এখনও। 1 ফেব্রুয়ারির মধ্যে হাজিদের আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে সৌদি সরকারের নির্দেশ। এবং জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপের 8 দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করছেন না ট্রাম্প। আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড দখলে নেয়ার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করে সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে তিনি বলেন, টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক কাজ শুরু হয়েছে। 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের যাত্রা শুরু করতে হবে। কিছু মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, কোনো কিছু দেয়ার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। মনির হোসেনের ক্যামেরায় রাহুল রায় রিপোর্ট। পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগের রাতে সিলেট এসেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেছেন তিনি। সকালে আসেন সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নির্বাচনী জনসভায়। সিলেটের সেই জনসমুদ্রে শুরু করলেন ধানের শীষের জন্য ভোট চাওয়া। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি পারবেন? সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। 15-16 বছরের অনেক দুর্নীতি ও দুঃশাসনের অভিযোগ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন তারেক রহমান। বিগত 15-16 বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, কিভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কিভাবে আমিন নির্বাচন হয়েছে, কিভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। নানা ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার কথা বলে একটি রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক, সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। এই কুফরের বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যেমন দিল্লি নয় তেমন পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। দলের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন সিলেট ও সুনামগঞ্জ জেলার 11 জন ধানের শীষের প্রার্থী। মার মৃত্যু শোক কাটতে না কাটতেই নির্বাচনের যাত্রা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে এই শোককে শক্তিতে পরিণত করে মার দেখানো পথেই সিলেটের পবিত্র দুটি মাজার জিয়ারত করে শুরু করলেন নির্বাচনী প্রচারণা কার্যক্রম। শুধু ধানের শীষে ভোটই চাইলেন না তারেক রহমান, মানুষের ভোটে ক্ষমতায় গেলে রাষ্ট্র উন্নয়নে বিএনপির পরিকল্পনাগুলো তুলে ধরলেন সিলেটবাসীর কাছে। জনসমাবেশের পর তিনি সিলেট থেকে রওনা হন মৌলভীবাজারের উদ্দেশ্যে। বেলা 3:30টার দিকে মৌলভীবাজার নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। কৃষিকাজের ব্যবস্থা কৃষক ভাইদেরকে জন্য, যাতে করে তাদেরকে কৃষি ঋণ দিতে সুবিধা হয়, যাতে করে তারা বীমা সুবিধা পায়, তারা বীজ সারের সুবিধা পায়, এইটা যাতে আমরা করতে পারি, এই
করতে চায়। মৌলভীবাজারের পর হবিগঞ্জেও নির্বাচনী সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান রাহুল রায়, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পোশাকে ফ্যাসিবাদী আর ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে তাদের পরিণতিও 5ই আগস্টের মতো ভয়াবহ হবে। নতুন কোনো ফ্যাসিবাদীকে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত আমির। রাজধানীর মিরপুরে নিজ আসনে প্রথম নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের রায়ে জামায়াত ক্ষমতায় গেলে কোনো বৈষম্য থাকবে না। আক্তার হোসেনের রিপোর্ট। সরব উপস্থিতিতে ভোটের মাঠে নিজেদের অবস্থান জানান দিল বাংলাদেশ জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ে জনসভায় জামায়াত আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ দাবি করে তারা বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামবেন তারা। নতুন বাংলাদেশে গণভোটের পক্ষে প্রচারণার সময় নতুন জালেমের পক্ষ থেকে হামলা হওয়ার কথা ছিল না। মসজিদে প্রবেশ করে তারা আমাদের উপর হামলা করেছে, আমাদের বোনদের উপর হামলা করেছে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই, অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। উভয় দলের জন্য, উভয় জোটের জন্য একই রকম আচরণবিধি থাকতে হবে। কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না। এ সময় প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন জামায়াতের আমির। জনতার কাছে দাঁড়িপাল্লায় ভোট চান ডাক্তার শফিকুর রহমান। আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। এই 40 ভাগ যুবক আপনাদের হাত ধরেই বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, যার কারণে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আপনাদেরকে সেলিউট। যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গী হব ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছেন তিনি। এই বিজয় কোনো পরিবারের হবে না, এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ ও সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেন জামায়াত আমির। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 3 নেতার মাজার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সময় এনসিপি নেতারা বলেন, 16 বছর ভোটাধিকার বঞ্চিত থাকার পর সংসদ নির্বাচন ও গণভোট দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিন বেলা 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 নেতার মাজার, শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে এনসিপি। জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে 10 দলীয় জোট সংসদে যাবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা হ্যাঁ ভোট দিন। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা 10 দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন, 10 দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা খুলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। পরে মিছিল নিয়ে শাহবাগ হয়ে প্রেস ক্লাবের সামনে যান এনসিপির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়, কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয়, নারী প্রতিনিধি নিশ্চিত করা হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার
আমরা এখানে বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো। নির্বাচনে এনসিপি ও 10 দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বক্তারা। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে চলতি বছরে হজের প্রস্তুতি কার্যক্রম। 1 ফেব্রুয়ারির মধ্যে হাজিদের আবাসন ও পরিবহন ব্যবস্থাপনা সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে সৌদি সরকার। সরকারি ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় হাজিদের বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন হলেও বেশিরভাগ হজ এজেন্সি বাড়ি ভাড়া কার্যক্রম এখনও শেষ করেনি। এই অবস্থায় সংশয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সামনে পবিত্র রমজান মাস। বহির্বিশ্ব থেকে আগত উমরা পালনকারীদের নিয়ে ব্যস্ত সময় পার করবে মক্কা মদিনার প্রশাসন। এজন্য চলতি বছরের 1 ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে সৌদি সরকার। 2026 সালের হজে 78,500 হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে হজব্রত পালন করতে আসবেন। যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন তাদের বাড়ি ভাড়া সম্মানিত সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারা সকল এজেন্সিকে তৎপর করার জন্য মাঠে রয়েছেন। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া করতে না পারলে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় বলে দিয়েছে যে সকল হাজির তাঁবু ভাড়া করা হয়েছে তাদের তাঁবু ভাড়া বাতিল করা হবে এবং তাদের আর বাড়ি ভাড়া করার কোনো সুযোগ থাকবে না। সরকারি ব্যবস্থাপনায় মক্কা মদিনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া ও ট্রান্সপোর্ট সুবিধা সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি এজেন্সি বাড়ি ভাড়ার কার্যক্রম এখনও সম্পন্ন করতে পারেনি। বাড়ি ভাড়ার কাজ আমাদের চলতেছে, তবে অবশ্যই তুলনামূলক বাড়ির রেট একটু বেশি হওয়ার কারণে বাড়িগুলা কনফার্ম করতে একটু হিমশিম খাওয়া লাগতেছে। তারপরেও যেহেতু সরকার আমাদেরকে একটা সময় বেঁধে দিয়েছে যে 1 ফেব্রুয়ারির আগে বাড়ি ভাড়া কমপ্লিট করতে হবে, সেই জন্য ইনশাল্লাহ এই সময়ের ভিতরে আমরা আমাদের সবগুলা বাড়ি কমপ্লিট করেই আমরা ইনশাল্লাহ দেশে যাব। হোটেল ব্যবসায়ীরা বলছেন স্বল্প মূল্যে বাড়ি ভাড়ার আশায় বেশিরভাগ বেসরকারি ট্রাভেল এজেন্সি প্রতিনিধি এখনো সৌদি আরবে আসেনি। অনেক এজেন্সিওয়ালা আসছে, অনেক এজেন্সিওয়ালারা বলতেছে আমাদেরকে এখন পর্যন্ত হাজিরা টাকা দেয়নি, এ কারণে আমরা এখন পর্যন্ত ঘর এগ্রিমেন্ট করতে পারতেছি না। এখানে সৌদি গভর্নমেন্ট 1 তারিখ বেঁধে দিছে। এখন 1 তারিখের ভিতরে যদি এগ্রিমেন্ট করা না হয় এর পরবর্তীতে যে গভর্নমেন্ট কি করবে সেটা বোঝা যায়। সৌদি সরকার বাড়াইতেও পারে, নাও বাড়াইতে পারে, সেক্ষেত্রে একটা জটিলতা থেকে যাইতেছে। বিশ্বের বিভিন্ন দেশের তাদের হজ কন্ট্রাক্ট সম্পন্ন করার পথে অনেক দূর এগিয়ে গেছে, কেউ কেউ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু দুঃখজনক সত্য যে বাংলাদেশের অনেক হজ এজেন্সি এখনো কন্ট্রাক্ট পূর্ণাঙ্গ করতে পারে নাই। সবকিছু ঠিকঠাক থাকলে 26 মে আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে পবিত্র হজ। 18 এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করার জেরে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ইউরোপের 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বুধবারের বক্তৃতার পর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রেরই হবে, তবে শক্তি প্রয়োগ করে নয়। দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে অবিলম্বে আলোচনা চান ট্রাম্প। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপের 8 দেশের ওপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকরের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকি থেকে সরে এসেছেন তিনি। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতায় ট্রাম্প বলেন তিনি গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করবেন না, তবে ওই অঞ্চলের মালিকানা পেতে আলোচনা চলবে। A piece of ice, cold and poorly located, that can play a vital role in world peace and world protection. পরে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান দাভোসে ন্যাটোর মহাসচিব মার্ক রুতের সঙ্গে তার খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্র প্রায় 200 বছর ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। গ্রিনল্যান্ডে ডেনমার্কের কোনো চিহ্নই নেই, শুধু যুক্তরাষ্ট্রই এ বিশাল ভূমির বিশাল বরফখণ্ডের নিরাপত্তা দিতে পারে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে বলেন, নিয়মবিহীন এক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ইউরোপ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব দর কষাকষির বিষয় নয়। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে পূর্ণ সংহতির সঙ্গে আছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গাজায় যুদ্ধবন্ধ সহ অন্যান্য দ্বন্দ্ব নিরসনে বোর্ড অফ পিস সনদে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্য সদস্যরা। এর মাধ্যমে সুইজারল্যান্ডের দাভোসে বোর্ড অফ পিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বোর্ড অফ পিসের আজীবন সভাপতি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সনদ সই অনুষ্ঠানে ভাষণে ট্রাম্প বলেন, গাজা উপত্যকার প্রশাসন পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তার একটি প্রক্রিয়া হিসেবে এই বোর্ড কাজ করবে। শিগগিরই ইউক্রেনের শান্তি ফেরানো হবে বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। বোর্ড অফ পিসে 59টি দেশের প্রধানরা সম্মতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার এবং মিশর। বোর্ডের নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি 2003 সালে ইরাকে মার্কিন হামলা সমর্থন করেছিলেন। বোর্ডের সদস্য পদে প্যালেস্টাইনের কাউকে রাখা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে কি ভাবছে বিশ্ব? এই বোর্ড কি জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন এক ক্ষমতার কেন্দ্রবিন্দু? এই নিয়ে থাকছে তাসফিয়া মুস্তফার বিশ্লেষণ। গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী যুদ্ধ, বিশ্বজুড়ে অস্থিরতা, আর ঠিক এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন এক নতুন আন্তর্জাতিক উদ্যোগ, বোর্ড অফ পিস। তিনি বলছেন এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি সত্যিই শান্তির পথ খুলবে, নাকি জাতিসংঘকে পাশ কাটিয়ে বিশ্ব রাজনীতিতে এক নতুন ক্ষমতার খেলা? বোর্ড অফ পিস হলো ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি আন্তর্জাতিক শান্তি পরিষদ। 2025 সালের অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে এই বোর্ডের ঘোষণা আসে, আর নভেম্বরে চমকপ্রদভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছ থেকে সীমিত মেয়াদের অনুমোদনও পায়। এর লক্ষ্য প্রথমে গাজায় যুদ্ধবিরতি তদারকি, এরপর ধাপে ধাপে বিশ্বের অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করা। এই বোর্ডের সবচেয়ে বিতর্কিত দিক হলো ডোনাল্ড ট্রাম্প নিজেই হবেন আজীবন চেয়ারম্যান, আর এই বোর্ডের স্থায়ী সদস্য হতে হলে দিতে হবে $1 বিলিয়ন। হোয়াইট হাউস বলছে এই অর্থ গাজার পুনর্গঠনে ব্যবহার হবে, কিন্তু সমালোচকরা বলছেন শান্তির জন্য টাকা দিতে সদস্যপদ, এটা নজিরবিহীন। এই বোর্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী কমিটিতে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আর এখানেই প্রশ্ন ওঠে, 2003 সালের ইরাক যুদ্ধের অন্যতম সমর্থক টনি ব্লেয়ার কি শান্তি প্রতিষ্ঠার প্রতীক হতে পারেন? আর সবচেয়ে বড় সংবেদনশীল বিষয় হলো, বোর্ড অফ পিসে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি নেই। অন্যদিকে গাজা নির্বাহী বোর্ডের একজন ইসরায়েলি ব্যবসায়ী থাকলেও দেশটির সরকার বলছে আমাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি। ফিলিস্তিনি নেতারা বলছেন এটা দেখতে অনেকটাই আমেরিকান বোর্ড, সামান্য আন্তর্জাতিক রঙে মোড়া। এক কূটনীতিক একে বলছেন ট্রাম্প ইউনাইটেড নেশনস। চীন, রাশিয়া ও ইউরোপের বহু দেশ এটিকে বৈশ্বিক ব্যবস্থার জন্য ঝুঁকি হিসেবে দেখছে। এখন প্রশ্ন হলো, তাহলে কি গাজায় শান্তি আসবে? অন্যদিকে বাস্তবতা হলো, গাজার প্রায় 80% অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, এবং সেখানে যুদ্ধবিরতি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ হামাস নিরস্ত্রীকরণ চায় না একতরফাভাবে, আর ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না নিরাপত্তা নিশ্চিত না হলে। তাই এই জটিল সমীকরণে বোর্ড অফ পিস কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বোর্ড অফ পিসের মতো কিছু আগে কখনো হয়নি, কিন্তু ইতিহাস বলছে শান্তি শুধু কাঠামো দিয়ে আসে না, আসে বিশ্বাস, ন্যায্যতা আর অন্তর্ভুক্তির মাধ্যমে। এখন বোর্ড অফ পিস কি সত্যিই শান্তির নতুন অধ্যায় খুলবে, নাকি এটি হবে আরেকটি বিতর্কিত বৈশ্বিক পরীক্ষা? তবে নতুন অধ্যায় খোলা না খোলা নিশ্চিত না হলেও বোর্ডটি বৈশ্বিক পরীক্ষায় পাশ করুক, সেটাই চাইছেন সারা বিশ্বের কোটি কোটি মানুষ।
হোটেলগুলোর লুকানো জাঙ্ক ফি আদায় বন্ধে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে নিউ ইয়র্ক সিটি। মামদানি প্রশাসনের নতুন নিয়মে নিষিদ্ধ হচ্ছে রিসোর্ট ফি, ডেস্টিনেশন ফি সহ সব ধরনের গোপন চার্জ। হোটেলে রুম বুকিংয়ের সময় দেখানো দামের সঙ্গে প্রকৃত বিলের ফারাকের ভোগান্তি কমাতে নিয়ম জারি করেছে মামদানি প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী হোটেলগুলো আর গ্রাহকদের কাছ থেকে গোপন বা জাঙ্ক ফি আদায় করতে পারবে না। এই ফিগুলো সাধারণত ডেস্টিনেশন ফি, রিসোর্ট ফি বা হসপিটালিটি সার্ভিস ফি নামে আদায় করা হতো। পাশাপাশি অপ্রত্যাশিত ক্রেডিট কার্ড হোল্ড বা আমানতও নিষিদ্ধ করা হচ্ছে। নিয়মটি নিউ ইয়র্ক সিটিতে কার্যকর হবে 21শে ফেব্রুয়ারি থেকে। এই সিদ্ধান্তের ফলে শুধু নিউ ইয়র্কে আসা পর্যটকই নয়, অন্য শহরে ভ্রমণকারী নিউ ইয়র্কবাসীও সুরক্ষা পাবেন। And decency when it comes to our hotels, as well as our commissioner, Sam Levine, who has been a champion of what it can look like to use the law as a tool for working people as opposed to a weapon against them. When they check their credit card bills at the end of the month, or they dig deep into the fine print of a confirmation email that may be in their spam folder, because those imposing it do not want to be caught. I speak of the hidden fees that plague New Yorkers' lives anytime they have the audacity to book a hotel room, not only when they're in our city, but when they're booking that room from here for wherever they're traveling around the country. These fees go by many different names: destination fees, resort fees, hospitality service fees. Whatever you call them, they are slippery, they are elusive, and ultimately, quite simply, these junk fees that hotels and booking sites sneakily impose on the people of this city without them knowing, this is something that we are bringing to an end. কানাডা থেকে নেমে আসা বিপজ্জনক আর্কটিক হিমবাহ এখন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে শুরু করেছে। তীব্র শীতের তাণ্ডব সরাসরি প্রভাব ফেলছে নিউ জার্সি রাজ্যে। জনজীবন ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতীয় আবহাওয়া বিভাগের সবশেষ পূর্বাভাস অনুযায়ী এই অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে যাচ্ছে এবং আগামী কয়েকদিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে। দিনে সূর্যের আলো থাকলেও ঠান্ডার তীব্রতা কমবে না। রাতের দিকে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি বা তার নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যানবাহন দুর্ঘটনা, বিদ্যুৎ সংযোগে সমস্যা এবং দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটার আশঙ্কাও করা হচ্ছে। ঠান্ডায় পানি জমে ঘরের পাইপ ফেটে যাওয়া সহ নানা বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই তীব্র শীতের প্রভাব সপ্তাহের শেষ পর্যন্ত এবং কিছু ক্ষেত্রে পরের সপ্তাহের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট ইউকে বার্ষিক চ্যারিটি ও হেরিটেজ ট্যুর অফ বাংলাদেশ করতে যাচ্ছে। এবছর 18 জন ব্রিটিশ বাংলাদেশিকে 10 দিনের সফরে নিচ্ছে বিআরটি। আজ বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে দলটির। 2013 সাল থেকে এই উদ্যোগ বিআরটির একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি। লন্ডন এন্টারপ্রাইজ স্কুল হল রুমে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরেন বিআরটির সেক্রেটারি নাজির আলী, মেম্বার মোহাম্মদ চান মিয়া, কামাল আহমেদ, মুহি মিকদাদ, কামাল শেখ, সাপোর্টার আশিস আলী। এই ট্যুরের মূল লক্ষ্য প্রবাসী বাংলাদেশিদের নিজ শিকড় ও ঐতিহ্যের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা। সফরটি সম্পূর্ণভাবে অংশগ্রহণকারীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ, আবাসন এবং খাবারের সকল ব্যয় তারা নিজেরাই বহন করবে। কনকনে শীত উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এগ হারবার টাউনশিপে পিঠা উৎসবে মেতে উঠেছে প্রবাসী বাংলাদেশিরা। উৎসবে বাহারি নাম ও ডিজাইনের পিঠার ঘ্রাণে সবার মন জুড়িয়ে যায়। পিঠার স্বাদ নিয়ে প্রবাসীদের অনেকে হয়ে পড়েন নস্টালজিক। অনেকে বলেন, পিঠা শুধু খাবার নয়, এটি ঐতিহ্য, আবেগ আর পারিবারিক বন্ধনের প্রতীক। আয়োজনে প্রতিটি পিঠা ছিল ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির ছোট্ট প্রতিনিধিত্ব, যা মানুষকে একে অপরের সঙ্গে সংযুক্ত করেছে। আয়োজকরা বলেন, প্রবাসে সামাজিক বন্ধন দৃঢ় করা এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশের লক্ষ্যই এই উদ্যোগ। পিঠা অনেক অনেক মজা। আমি আরো পিঠা খাবো, আর জাঙ্ক ফুড খাবো না। Instead of eating fast food, I like to eat pita a lot because it's our traditional food, so I prefer it over American. এই পিঠা উৎসবে সবাইকে একত্রিত করে আনন্দ ভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। যান্ত্রিক জীবনের মধ্যে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে আজকে আমাদের এই পিঠা উৎসবের আয়োজন। পিঠা উৎসব শুধু একটা উদযাপন নয়, এটি আমাদের একটি বাঙালি সংস্কৃতির উদযাপন, যেখানে আমরা সব পারিবারিক বন্ধন একত্রে হই।
দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কর্মকাণ্ডে প্রবাসী যুব সমাজকে আরও সক্রিয় ও সংগঠিত করার লক্ষ্যে মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘ কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে সৈয়দ রাজু ও সাধারণ সম্পাদক হিসেবে রোমান আকনকে নিয়ে 101 বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ইতালির বন্দরনগরী নাপোলিতে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলির সাধারণ সম্পাদক মামুন হাওলাদার। মাদারীপুর জেলা প্রবাসী যুব সংঘের প্রচার সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালিয়ান মানবাধিকার সংগঠনের নেতা জাল্লুকা পেট্রুজা লা কমুনে। বিশেষ অতিথি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উজ্জ্বল হাওলাদার সহ কমিউনিটির নেতারা। সভায় অতিথিরা মাদারীপুর জেলার ঐক্য, সহযোগিতা এবং প্রবাসী যুবকদের কল্যাণে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। সংবাদের শেষ ভাগে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিলেটে জনসভার মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। অনিয়ম, দুর্নীতি, ধর্মের অপব্যাখ্যাকারী সহ সব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। চাঁদাবাজ, দখলবাজ মুক্ত জনপ্রতিনিধি নির্বাচনে জামায়াত আমিরের তাগিদ। আবারও ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে 5ই আগস্টের মতো পরিণতির হুঁশিয়ারি। তিন নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু। দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। বেশিরভাগ হজ এজেন্সি বাড়ি ভাড়ার কাজ শেষ করেনি এখনও। 1 ফেব্রুয়ারির মধ্যে হাজিদের আবাসন ও পরিবহন ব্যবস্থা করতে সৌদি সরকারের নির্দেশ। এবং জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ ইউরোপের 8 দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করছেন না ট্রাম্প। আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ড দখলে নেয়ার প্রত্যাশা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।